2015 সালে একটি মুভি মুক্তি পায় যার নাম রুম, যা একটা করুণ সত্য ঘটনার উপর নির্মিত মুভি। যেই গল্পটা খুব সাধারণ মনে হলেও গল্পটা সাধারণ নয়, এক মা ও ছেলের গল্প। একটি রুমকে তাদের পুরো দুনিয়া বানিয়ে নেবার গল্প। যেই বাচ্চাটি জন্ম থেকে আজ পর্যন্ত শুধু এই রুমটাই দেখেছে। যেই গল্পটি একটি অস্কারের সাথে সাথে জিতে নিয়েছে 108টি অ্যাওয়ার্ড, আর তার সাথেই 141টি নমিনেশন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। গল্পে শুরু হয় ছোট্ট একটি রুমে, যেই রুমে প্রয়োজনীয় সব সামগ্রী রয়েছে। এই রুমেই বসবাস করে এক মেয়ে যার নাম জয় এবং তার 5 বছরের বাচ্চা ছেলে জ্যাক। তাদের পুরো পৃথিবী মানেই ছিল এই ছোট্ট রুমটি। ঘুম থেকে উঠেই জ্যাক রুমে থাকা প্রতিটি জিনিসকে গুড মর্নিং জানায়। সেই রুমে থাকা টিভি, ওয়ার্ড্রপ, সিঙ্ক, সমস্ত এগশেল, টেবিল, চেয়ার, টয়লেট এবং সবশেষে রুমের চালে থাকা কাচের জানালাটিকে, যাকে সে স্কাইলাইট বলে ডাকে। সব কিছুকে গুড মর্নিং উইশ করার পর সে তার ভিটামিন ট্যাবলেট নেয়। ব্রাশ করে সে তার ব্রেকফাস্ট করার পর তার মায়ের সাথে এক্সারসাইজ করে। এক্সারসাইজ শেষ করার পর সে কিছুক্ষণ টিভি দেখে। তারপর স্নান করা, খেলাধুলা করা, মাকে রান্নার কাজে সাহায্য করা, এই সব করেই তার সারাটা দিন কেটে যায়। এরপর রাত হয়ে গেলে মায়ের কাছে গল্প বা গান শুনে ঘুমিয়ে পড়ার সাথে সাথেই তার দিনের সমাপ্তি হয়। আর প্রতি সপ্তাহের রবিবার একজন লোক এসে তাদের প্রয়োজনীয় সব সামগ্রী দিয়ে যেত, যাকে জ্যাক সানডে ট্রিট বলে জানে। এইভাবেই এই ছোট্ট একটা রুমের মধ্যে থেকে তার দিন, মাস, এমনকি বছর কেটে যায়। সে এখনও জানে না এই রুমের বাইরেও কোনো জগৎ আছে। জন্ম থেকেই সে এই রুমটাতেই তার জীবন কাটাচ্ছে। কিন্তু কেন, কোন রহস্যের কারণে তার মা এবং সে এই ছোট্ট একটা রুমে তাদের জীবন কাটাচ্ছে? আজ জ্যাকের জন্মদিন। তার 5 বছর পূর্ণ হলো। সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো আজও সে ঘরের সব জিনিসকে গুড মর্নিং জানায়। জয় তাকে জানায় আজ সে জ্যাকের জন্য একটি বার্থডে কেক বানাবে। এই কথা শুনে তো জ্যাক দারুণ খুশি। সে বিশ্বাসই করতে পারছে না বার্থডে কেক বলেও এই পৃথিবীতে কিছু রয়েছে, কারণ সে কেক শুধু টিভিতেই দেখেছে, বাস্তবে নয়। আর এই আনন্দেই সে আজ তার সমস্ত কাজ খুবই খুশি হয়ে করে। ব্রাশ করে এক্সারসাইজ করে তার মায়ের সাথে। খুশিতে আজ যেন সে আত্মহারা। এরপর সে তার মাকে সাহায্য করে সেই কেক বানানোর জন্য। আর সবশেষে সে যখন চোখ খোলে দেখতে পায় তার মা তার জন্য দারুণ একটা কেক বানিয়েছে। সে তার মাকে বলে এখন শুধু একটা মোমবাতি চাই। মা জানায় তাদের কাছে মোমবাতি নেই। জ্যাকের মন খারাপ হয়ে যায়। সে বলে মোমবাতি ছাড়া এটা বার্থডে কেক নয়। সে টিভিতে দেখেছে বার্থডে কেক মানেই তার উপরে সব সময় একটা মোমবাতি থাকবে। সে তার মাকে দোষারোপ করতে থাকে কেন সে সানডে ট্রিটে মোমবাতি চায়নি। মা ছেলেকে বোঝায় তারা শুধু সেই সব জিনিসই চাইতে পারে যা তাদের বেঁচে থাকার জন্য জরুরি। জ্যাক 5 বছরের এক অবুঝ বাচ্চা। সে কি আর বুঝবে এসব? তাই জন্যই সে প্রচুর রাগ দেখাতে থাকে। আর তার মা তাকে জড়িয়ে ধরে শান্ত করে। তার যে কিছু করার নেই। এরপর সেই কেকের অর্ধেকটা তারা দুজনে মিলে খেয়ে বাকিটা রেখে দেয় পরদিনের জন্য। রাতে সে জ্যাককে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়, তবে তাকে বিছানায় না নিয়ে শুইয়ে দেয় ওই ওয়ার্ড্রপের ভেতরে। আসলে প্রতি রাতে এই রুমে একজন লোক আসে তার মায়ের কাছে। এই মানুষটির নাম নিক। সে কেক দেখে জানতে পারে আজ জ্যাকের জন্মদিন ছিল। সে বলে যদি জয় তাকে জানাতো আজ জ্যাকের বার্থডে, তাহলে তার জন্য প্রেজেন্ট নিয়ে আসতো। সে জয়ের সাথে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আর জ্যাক তখনও ওয়ার্ড্রপে জেগে আছে। মা এবং সেই লোকের বিছানা থেকে আসা শব্দ সে শুনতে পেলেও বাচ্চাটির বোঝার ক্ষমতা নেই তার মানে। সে আপন মনে ভাবতে থাকে সে একটা রুমে থাকে, যেই রুমের বাইরে রয়েছে মহাকাশ, যেখানে অনেক টিভি প্ল্যানেট রয়েছে। ভাবতে থাকে বাস্তবে শুধু চারাগাছই রয়েছে, গাছ বলতে কিছু নেই। মাকড়সাও বাস্তব, তবে কুকুর বা জিরাফ বাস্তবে নেই। সমুদ্র, নৌকা, এই সব কিছুও বাস্তবে নেই। যদি বাস্তবে সেগুলো থাকতো তাহলে এই রুমের ভেতর জায়গাই হতো না। আসলে জ্যাকের কাছে দুনিয়া বলতে শুধু এই রুমটাই। আর এই সব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। নিক চলে যাবার পর জয় তার ছেলেকে ওয়ার্ড্রপ থেকে বের করে বিছানায় নিজের কাছে শুইয়ে দেয়। পরদিন সকালে হঠাৎ করেই মায়ের একটি দাঁত পড়ে যায়। জ্যাক সেই দাঁতটা দেখতে চাইলে মা তার হাতে সেই দাঁতটি দিয়ে দেয়। দুপুরে যখন জ্যাক মেঝেতে শুয়ে খেলছিল তখনই হঠাৎ সে দেখতে পায় একটি ইঁদুর তাদের রুমে এসেছে। মেঝেতে পড়ে থাকা খাবারের টুকরোগুলোকে খাচ্ছে।
জ্যাক তো ভীষণ খুশি হয়ে যায়। কিছুটা কেক হাতে নিয়ে সেই ইঁদুরটিকে খেতে দেয়, তার পাশে বসে দেখতে থাকে। তবে হঠাৎ করেই তার মা একটি বই ছুঁড়ে ইঁদুরটিকে তাড়িয়ে দেয়। জ্যাক এর কারণ জিজ্ঞেস করলে মা জানায় ইঁদুরটি তাদের খাবার চুরি করত। জ্যাক বলে, ইঁদুর আমার ভাগের খাবার খেত, আমি ক্ষুধার্ত নই। মা তাকে বোঝায় ইঁদুরের গায়ে অনেক জার্মস থাকে, তারা অসুস্থ হতে পারে, আর ইঁদুরটি মারা যায়নি, সে বাইরের বাগানে চলে গেছে। জ্যাক প্রশ্ন করে, বাগান কি জিনিস? মা বাচ্চার এত প্রশ্নের জবাব দিতে দিতে এখন ক্লান্ত। এরপর জ্যাক জিজ্ঞেস করে, মা নিককে কেন তার জন্মদিনের কথা জানায়নি? জানালে সে তার জন্য প্রেজেন্ট নিয়ে আসতো। মা চেঁচিয়ে বলে, নিক কোনো গিফট নিয়ে আসতো না, সে তাদের বন্ধু নয়। জ্যাক কান্না করতে শুরু করে, আর হতভাগী মা তাকে কোলে তুলে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চায়, তার সাথে সময় কাটায়। রাত হতেই তাকে ঘুম পাড়িয়ে দিয়ে প্রতিদিনের মতো নিকের সাথে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠেই জ্যাক দেখতে পায় তার মা একটি গিফট হাতে নিয়ে বসে আছে, যেটা গতরাতে নিক এনেছে। এই রিমোট কন্ট্রোল কার দেখে তো জ্যাক দারুণ খুশি। এরপর সে সারাক্ষণ ওই খেলনা নিয়েই তার সময় কাটাতে থাকে। জয় এবং জ্যাক সেই ঘরের বাইরের দিকে জোরে জোরে চিৎকার করতে থাকে। এমনটা তারা মাঝে মাঝেই করে। আসলে এই ঘরটা সম্পূর্ণভাবে সাউন্ড প্রুফ করা রয়েছে, তাই জন্য তাদের কোনো চিৎকারই বাইরে যায় না। জ্যাক জিজ্ঞেস করে, এত চিৎকার করার পরেও কেন কোনো এলিয়েন তাদের সাড়া দেয় না? মা জানায়, কারণ আজ পর্যন্ত কোনো এলিয়েন তাদের চিৎকার শুনতে পায়নি। এভাবেই তাদের দিন কাটতে থাকে। রবিবার রাতে নিক তাদের জন্য বাজার করে আনে। সেখানে জ্যাকের ভিটামিন ট্যাবলেট ছিল না। জয় সেটা জানালে নিক বলে, সে কেন সব সময় শুধু নালিশ জানায়, কখনো তো তার প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারে। জয় থ্যাংক ইউ বলে চুপ করে যায়। তখন নিক জানায় এই রুমের সমস্ত ইলেকট্রিক বিল সে পে করে, তাদের সমস্ত খরচ সে বহন করে, আর এখন সে বুঝতে পারছে না এভাবে আর কতদিন সে চালাতে পারবে। জয় তার এই কথা শুনে জিজ্ঞেস করে কি হয়েছে। নিক জানায় গত 6 মাস ধরে সে বেকার আছে, তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। জয় খুবই ঘাবড়ে যায়, জিজ্ঞেস করতে থাকে সে কি অন্য চাকরি খোঁজার ট্রাই করেছে। নিক চিৎকার করে বলে, বাইরের জগৎ এখন পাল্টে গেছে, আর কোনো চাকরি সে জোগাড় করতে পারবে না। ওয়ার্ড্রবে বসে জ্যাক এই সব কিছুই শুনছিল, আর হঠাৎ নিকের এমন চিৎকার শুনে সে ভয় পেয়ে কেঁপে যায়। ওয়ার্ড্রপের আওয়াজ শুনে নিক তার কাছে আসতে থাকে। জয় বারবার বলতে থাকে জ্যাক ঘুমোচ্ছে, তাকে না জাগাতে। তবে নিক তার কথা না শুনে ওয়ার্ড্রবের সামনে চলে আসে, আর জ্যাককে ওয়ার্ড্রপ থেকে বেরিয়ে আসতে বলে। সে তার জন্য চকলেট এনেছে। জ্যাক খুবই ভয় পাচ্ছিল, তবে চকলেটের লোভে সে ওয়ার্ড্রপের দরজাটা খুলতেই যাবে। তবে তখনই তার মা নিককে বিছানায় নিয়ে যায়, আর জ্যাক আবার আপন মনে শুয়ে পড়ে সেই জায়গাতেই। মাঝরাতে সেই রিমোটে চাপ লাগায় গাড়ির আওয়াজে জ্যাকের ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি করে সেটা বন্ধ করে দেয়। এরপর সে চুপচাপ ওই ওয়ার্ড্রপ থেকে বেরিয়ে আসে। আসলে তখন নিক যেই চকলেট তাকে দেখিয়েছিল, সেই চকলেটের লোভেই সে বাইরে এসেছে। নিকের জামা থেকে ওই চকলেটটা নেবার সময় হঠাৎই দেখতে পায় নিকের ঘুম ভেঙে গেছে। নিক তাকে ধরতেই যাবে, তবে জয় তাকে আটকে নেয়। জয় চায় না নিক তার ছেলেকে ছোঁয়া তো দূরের কথা, তার দিকে চোখ তুলেও তাকাক। আর নিককে এভাবে আটকে নেওয়ার জন্য নিক জয়ের গলা চেপে ধরে। রাগ করে সেই রুম থেকে বেরিয়ে চলে যায়। জয় তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে, যেন তাকে কোনো হিংস্র জানোয়ারের হাত থেকে রক্ষা করেছে সে। আর এরপর তাকে জাপটে ধরে ঘুমিয়ে পড়ে তারা। পরদিন সকালে ঘুম ভাঙতেই জ্যাক লক্ষ্য করে তার শ্বাস প্রশ্বাসে ধোঁয়া বেরোচ্ছে। তার মাকে ডেকে এই কথা বলতেই তার মা দেখতে পায় চালের উইন্ডো কাছেও বরফ জমে আছে। সে তাড়াতাড়ি করে লাইটের সুইচ অন করে, তবে ইলেকট্রিসিটি নেই। তাদের ঘরের হিটারটাও চলছে না। সে বুঝে যায় নিক তাদের ইলেকট্রিসিটি কেটে দিয়েছে। বাধ্য হয়েই সে গরম পোশাক বের করে জ্যাককে পরিয়ে দেয়, আর এই ঠান্ডাতেই আবার তাদের দৈনন্দিন কাজ করতে থাকে। তবে অনেক হয়েছে। জয় আর তার ছেলেকে মিথ্যে বলে এই ছোট্ট রুমে থাকতে পারবে না। সে জ্যাককে বলতে থাকে, তোমার মনে আছে ওই ইঁদুরের কথা? সে এখন কোথায় আছে জানো? সে এখন এই রুমের বাইরে আছে। জ্যাক বলে, কিন্তু এই রুমের বাইরে তো মহাকাশ। মা জানায়, না, আমরা এই ঘরের ভেতরে রয়েছি, আর এই ঘরের বাইরেও একটা জগৎ আছে। প্রতিটি দেয়ালের যেমন দুটো সাইড থাকে, আমাদের ঘরের দেয়ালেরও রয়েছে, যার এক পাশে আমরা রয়েছি আর অপর পাশে রয়েছে বাইরের দুনিয়া। জ্যাক তার কোনো কথা বোঝার চেষ্টা করে না। মা তাকে বোঝায়। এতদিন সে তাকে মহাকাশ, এলিয়েন এই সব কথা ভুলে এসেছে, কারণ এতদিন সে ছোট ছিল। এখন সে বড় হয়েছে, তাই এখন সে তাকে সমস্ত সত্যি কথা বলছে।
পৃথিবীতে গাছ, কুকুর, সমুদ্র, নৌকা, মানুষজন সবকিছুই আছে, তবে সেগুলো এই রুমের বাইরে রয়েছে। জ্যাক তার কোনো কথাই শুনতে চায় না। তখন জয় তাকে জানায় সে সবসময় এই রুমে ছিল না। সে যখন 17 বছরের ছিল তখন নিক কুকুরের অসুস্থতার কথা বলে তাকে বোকা বানিয়ে এই রুমে নিয়ে এসেছে। এই রুমটা আসলে একটা গার্ডেন শেড। আগে জয় তার বাবা মার সাথে তার বাড়িতে থাকতো, সেখানে বাগানে সে খেলাধুলা করত। তবে গত 7 বছর ধরে সে এই নোংরা একটা ঘরে বন্দী হয়ে আছে, আর এখানেই সে নিকের হাতে অনবরত ধর্ষিত হয়েছে, আর তারই ফলস্বরূপ জ্যাকের জন্ম দিয়েছে। তবে জ্যাক তার কোনো কথাই বিশ্বাস করে না। সে এটাকে একটা গল্প মনে করে আর চিৎকার করে বলে ওঠে সে তার মায়ের এই বোরিং গল্পটা শুনতে চায় না। সে চিৎকার চেঁচামেচি করে রাগ দেখাতে থাকে তার মায়ের এমন অদ্ভুত গল্প বলার জন্য। আর জয় মন খারাপ করে বিছানায় শুয়ে পড়ে। আজ তার প্রচুর কষ্ট হচ্ছে। সে নিকের চাকরি যাওয়ার কথা শুনে প্রচুর চিন্তিত হয়ে পড়েছে। সে বুঝতে পারছে না এভাবে আর কতদিন তারা কাটাবে। সন্ধে হতেই আবার ইলেকট্রিসিটি চলে আসে। জ্যাক তার মায়ের কাছে শুয়ে তাকে ডাকতে থাকে, তবে তার মা কোনো জবাব দেয় না। সকালে ঘুম থেকে উঠেও জ্যাক তার মাকে ডাকে, তবে এখনও মা তার সাথে কোনো কথা বলে না। জ্যাক একা একাই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে। মাকে ছাড়া তার কিছুই ভালো লাগছে না। সে একা একাই আপন মনে তার দিনটা কাটাতে থাকে। রুফ থেকে আসা সানলাইটে খেলা করতে থাকে, আর সেই আলো ছায়াতেই সে তার মায়ের কথাগুলোকে ভাবতে থাকে। হয়তো তার মায়ের বলা কথাগুলো ঠিক, গাছ, মাঠ, মানুষ এই সব কিছুই বাস্তব। আর এরপর সে নিকের ওপর রেগে গিয়ে তার দেওয়া সেই খেলনা গাড়িটিকে ভেঙে চুরমার করে ফেলে। সন্ধে হতেই আবার সে তার মায়ের কাছে শুয়ে তাকে ডাকতে থাকে, তবে জয় এখনও ঘুমোচ্ছে। এভাবেই একা একা সারাটা দিন কাটিয়ে কখন যে সে মায়ের পাশে ঘুমিয়ে পড়ে নিজেও জানে না। পরদিন সকালে জয় আবার তার দৈনন্দিন কাজ শুরু করে। তখনই তার চোখে পড়ে জ্যাকের ফেলে দেওয়া সেই ভাঙা গাড়িটা। সে বুঝতে পারে জ্যাক নিককে ঘৃণা করতে শুরু করেছে। জ্যাক তার মাকে জিজ্ঞেস করে, শার্ক, কুমির এগুলোও কি বাস্তব? জয় জানায় হ্যাঁ। জ্যাক টিভি অন করে টিভির মানুষগুলোকে দেখিয়ে জিজ্ঞেস করে, এরাও কি বাস্তব? জয় জানায় এই মানুষগুলো বাস্তব, তবে তারা পুরনো দিনের পোশাক পরে অভিনয় করছে। জ্যাক তার মায়ের কথা এখন বুঝতে শুরু করেছে। তার মাকে বলে, এরপর যখন নিক আসবে তখন আমি তাকে জোরে একটা লাথ মারব। জয় তখন তার ছেলেকে বলে, একদিন সেও চেষ্টা করেছিল এই কাজ করার। সে রুমে থাকা একটি শক্ত লাঠি দিয়ে দরজার পাশে অপেক্ষা করছিল, আর যখন নিক ঘরের দরজা খুলেছিল সে তাকে ওই লাঠি দিয়ে আঘাত করেছিল, কিন্তু পালাতে পারেনি। নিক তার হাতটা ধরে ফেলেছিল। এটা শুনে জ্যাক জানায়, যখন নিক এখানে এসে ঘুমাবে তখন ঘুমের মধ্যে তাকে মেরে ফেললেই তো হয়। মা তাকে বোঝায় এই দরজার পাসওয়ার্ড শুধু নিকই জানে, তাকে মেরে ফেললে তারা তো কোনোদিনই এখান থেকে বেরোতে পারবে না। এই কথাতেই জয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দেয় আর বলে এই গরম জল সে জ্যাকের মুখে লাগাবে, এতে জ্যাকের কপাল অনেক গরম হবে। আর যখন নিক ঘরে আসবে তখন তারা বলবে ইলেকট্রিসিটি কেটে দেওয়ার জন্য ঠান্ডা লেগে যাওয়ায় তার শরীর অসুস্থ। যখন নিক তাকে নিয়ে হসপিটালে যাবে তখন জ্যাক ডক্টরকে বলবে হেল্প করতে, পুলিশকে ডাকতে। তবে জ্যাক খুব ভয় পাচ্ছে, সে এটা করতে চায় না, কিন্তু জয় তাকে বোঝায় তাকে এটা করতেই হবে, এই রুম থেকে বেরোতেই হবে। রাত হতেই জয় সেই ফুটন্ত গরম জলে কাপড় ভিজিয়ে সেই কাপড় জ্যাকের মুখে গালে লাগিয়ে দেয়। জ্যাক কষ্টে প্রচুর চিৎকার করতে থাকে, তবে মায়ের কাছে যে কোনো উপায় নেই। আর এই গরম জলের জন্যই জ্যাকের শরীরের তাপমাত্রা অনেক বেশি হয়। সাথেই জয় নিজের ভমিট করে তা জ্যাকের বালিশের পাশে লাগিয়ে দেয়, আর সাহায্যের জন্য একটা নোট লিখে জ্যাকের পকেটে রাখে। তখনই সে দেখতে পায় তার পড়ে যাওয়া সেই দাঁতটা আজও জ্যাক তার কাছেই রেখেছে। এটা দেখে সে জ্যাককে বলে, দেখেছো তো, ভয় পাবার কিছু নেই, এটা আমারই একটা অংশ যার সব সময় তোমার সাথে আছে। সে জ্যাককে এভাবে তৈরি করে নিকের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর নিক এলে সে কান্না করতে করতে তাকে বলে পাওয়ার কাটের সময় জ্যাকের ঠান্ডা লেগে যায়, আর এখন তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। নিক জ্যাকের কপালে হাত রেখে বুঝতে পারে সত্যি জ্যাকের শরীর পুড়ে যাচ্ছে। সে জয়কে বলে তাকে পেইন কিলার দিতে। জয় জানায় সেটা সে করেছে, তবে ওষুধ খেলেই জ্যাক ভমিট করে দিচ্ছে। নিক কিছু বুঝতে পারে না সে কি করবে। সে তো জ্যাককে নিয়ে বাইরেও যেতে পারবে না। সে বলে আগামীকাল সে তার জন্য ওষুধ নিয়ে আসবে। জয় তার কথা না শুনে বারবার বলতে থাকে তার ছেলেকে ডক্টরের কাছে নিয়ে যেতে, তবে নিক তার কোনো কথা শোনে না। তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। জয় কান্নায় ভেঙে পড়ে।
সে এখন জেনে গেছে এখানে থাকলে একদিন তাদেরকে না খেয়ে মরতে হবে। নিক তাদের খেয়াল আর বেশি দিন রাখতে পারবে না, তাই পরদিন সে আবার একটা প্ল্যান বানায়। সে জ্যাককে মরার অভিনয় করতে বলে, তাকে কার্পেটে শুইয়ে দিয়ে সেটা রোল করে দেয়। এরপর জ্যাককে বলে ওই কার্পেটটাকে আনরোল করতে। জ্যাককে ট্রেনিং দেওয়া শুরু করে এই কাজের। সে তাকে শেখায় যখন নিক তাকে ট্রাকে করে নিয়ে যাবে তখন ওই কার্পেটটিকে আনরোল করে সেখান থেকে বেরোতে, আর যখনই গাড়িটি কোনো স্টপ সাইনের সামনে থামবে তখন গাড়ি থেকে লাফ দিয়ে পালাতে, সামনে যাকে পাবে তার কাছেই সাহায্য চাইতে, তাকে বলতে তার মাকে আটকে রাখা হয়েছে। এভাবেই সে জ্যাককে ট্রেনিং দিতে শুরু করে। জ্যাকের এই কাজ করতে খুব কষ্ট হচ্ছিল, সে অনেক রাগও দেখায়, তবে জয় তাকে বোঝায় তাদের এছাড়া আর কোনো উপায় নেই। এরপর ফাইনালি সেই সময় আসে। জ্যাক তার মায়ের পড়ে যাওয়া দাঁতটা তার মুখের ভেতরে লুকিয়ে নেয় যাতে সেটা হারিয়ে না যায়। জয় তার ছেলেকে ওই কার্পেটে রোল করে দেয়, আর নিক আসতেই সে চিৎকার করে কান্না করতে থাকে, তাকে বলতে থাকে তার জন্যই আজ সে নিজের ছেলেকে হারিয়েছে। নিক চেক করতে চায়, তবে জয় বলে সে তার ছেলের গায়ে নিকের হাতও পড়তে দেবে না। তাকে রিকোয়েস্ট করতে থাকে তার ছেলেকে যেন এইখানে কবর না দিয়ে কোনো একটা ভালো জায়গায় কবর দেয়। আর নিক জয়ের এই অবস্থা দেখে কিছু বুঝতে পারবে না কি করবে। সে ওই কার্পেট তুলে দরজা খুলে বেরিয়ে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই এই 7 বছর ধরে জয় কোথায় বন্দী হয়ে আছে, একটা ছোট্ট গার্ডেন শেডে। নিক ওই কার্পেটে মোড়া জ্যাককে তার ট্রাকে রেখে রওনা দেয়। গাড়ি চলতে শুরু করলেই জ্যাক খুব কষ্টে সেই কার্পেটটিকে আনরোল করে, আর জীবনে প্রথম বাইরের জগৎটাকে দেখে সে একদমই অভূতপূর্ব হয়ে যায়। এত গাছ, আকাশ, বাড়িঘর, মানুষজন, সে প্রথম এসব দেখতে পাচ্ছে। গাড়িটি যখন একটি মোড়ে থামে সে ওই গাড়ি থেকে পালানোর চেষ্টা করে, তবে নিক তা দেখে নেয়। সে জ্যাকের পিছু করে, তবে জ্যাক গাড়ি থেকে লাফ দিয়েই দৌড়ানো শুরু করে, তবে সে যেন দৌড়াতেও পারছে না। তখনই সে চলে আসে একটি লোকের সামনে, তবে নিক তাকে ধরে নেয়। তাকে নিয়ে যাওয়ার সময় জ্যাক চিৎকার করে হেল্প চাইতে থাকে, সে বলতে থাকে তার মায়ের কথা। লোকটি আবার তাদের কাছে আসতে থাকে। পরিস্থিতি বুঝতে পেরে নিক তার হাত থেকে সেই নোটটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জ্যাক আজ প্রথম বাইরের জগতে আসতে পেরেছে, মুক্তি পেয়েছে। পুলিশ সেখানে আসে। একজন লেডি পুলিশ তার কাছে জানতে চায় সে কোথায় থাকে, তার মা কোথায়, তবে জ্যাক কিছুই ঠিকঠাক বলতে পারে না। সে জানায় সে একটা রুমে থাকে যার মধ্যে না আছে কোনো জানালা, শুধু একটা রুফ উইন্ডো আছে যেখান থেকে আলো আসে। সে তার মায়ের বলা কথাগুলো জানায় ওই রুমটা একটা গার্ডেন শেড। সাথে এটাও জানায় ওই রুম থেকে বেরিয়ে কতগুলো টার্নিং নেবার পর সে গাড়ি থেকে লাফ দিয়েছে। এরপর পুলিশ জয়কে খোঁজা শুরু করে এবং ফাইনালি তারা জয়কে ওই রুম থেকে উদ্ধার করে আনে। জয় আবার তার ছেলেকে দেখতে পায়। 7 বছর পর বাইরের পৃথিবী দেখে তার ছেলেকে এই বাইরের জগতে আনতে পেরে সে খুশিতে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এরপর তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সকালে ঘুম ভাঙলে জ্যাক নিজেকে এত বড় একটা রুমে পেয়ে অবাক হয়ে যায়। কাচের জানালা দিয়ে এত উপর থেকে বাইরের পৃথিবীটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। ছুটে চলে আসে মায়ের কাছে, মাকে জিজ্ঞেস করে তারা এখানে কতদিন থাকবে। জয় জানায় বেশি দিন থাকতে হবে না। এরপর তারা স্নান করতে যায়। জন্মের পর আজ প্রথম জ্যাক আয়নাতে নিজের চেহারা দেখতে পায়। সে জিজ্ঞেস করে নিক তাদের খুঁজে পাবে না তো? জয় বলে আর কোনোদিনও সে তাদের খুঁজে পাবে না। এরপর স্নান করে তারা রুমে আসতেই সেখানে ডক্টর আসে, সাথে তাদের খাবারও নিয়ে আসে। তবে লোকজন দেখলেই জ্যাক খুবই ঘাবড়ে যায়। সে তার মায়ের বুকে মুখ লুকিয়ে নেয়, কারণ আজ পর্যন্ত কোনো মানুষকেই দেখেনি। সবকিছুই তার কাছে খুবই নতুন। ডক্টর তাদের খাবার দেয়। জ্যাক আজ প্রথম এত ভালো খাবার পায়। ডক্টর তাদের জন্য সানগ্লাস, সানস্ক্রিন এবং জ্যাকের জন্য মাস্ক দিয়ে দেয়, কারণ জন্মের পর থেকে সে বাইরের আবহাওয়া, বাইরের আলো পায়নি, তাই কিছুদিন তাকে এভাবেই থাকতে হবে। ডক্টর জানায় তাদের মেন্টাল হেলথের জন্য কিছু কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। এই ট্রমা থেকে বেরিয়ে আসাটা, জ্যাকের বাইরের দুনিয়ার ভয় কাটানোটা খুবই জরুরি। তবে জয় জানায় সে এখন বাড়িতে যেতে চায়। তখনই সেখানে জয়ের মা এবং বাবা চলে আসে। 7 বছর পর নিজের হারানো মেয়েকে খুঁজে পেয়ে তারা আজ অনেক খুশি। এরপর তারা সবাই মিলে বাড়ি যেতে চায়। আর জ্যাকের মাথায় তখন অনেক কথা ঘুরপাক খাচ্ছে। সে ভাবতে থাকে আমি এখন অনেক রকমের মানুষ দেখতে পাচ্ছি। পৃথিবীটা যেন একদম টিভির দুনিয়া। চারপাশে এত কিছু একসাথে ঘটছে যে আমি বুঝতেই পারছি না আমি কোন দিকে দেখব।
আমি যখন ছোট্ট ছিলাম তখন অল্প কিছু জানতাম, কিন্তু আমি এখন 5 বছরের বড় হয়ে গেছি আর আমি এখন এভরিথিং জানি। এইসব ভাবতে ভাবতেই তারা বাড়িতে এসে পৌঁছায়। সেখানে প্রচুর মিডিয়া এবং মানুষজন এসেছে তাদেরকে উইশ করতে। তবে জ্যাক এত আওয়াজ আজ পর্যন্ত শুনেনি, তাই সে খুবই ঘাবড়ে যায়। জয় তাকে বুকে জড়িয়ে কোনো মতে বাড়ির ভেতরে আসে তার মায়ের সাথে। তার বাবা এখনও উকিলের সাথে কথা বলছে, কারণ ওই রেপিস্ট কিডন্যাপার নিক এখন ধরা পড়েছে। তবে জয়ের মা এবং তার বাবার ডিভোর্স হয়ে গেছে, তারা আলাদা থাকে। তার মা এখন লিও নামের এই লোকের সাথে থাকে আর সেও খুব খুশি। জ্যাক দেখতে পায় এখানে তার জন্য অনেক খেলনা রাখা আছে। জ্যাকের গ্র্যান্ডমা তাদেরকে জয়ের রুমে নিয়ে আসে, যেটা আজও সেই অবস্থাতেই আছে যেভাবে জয় শেষবার রেখে গেছিল। রাতে খাবার খাবার সময় সবাই জ্যাকের সাথে কথা বলছিল, তবে জয়ের বাবা একবারও তাদের সাথে কথা বলেনি, বরঞ্চ এত তাড়াতাড়ি সে এখান থেকে চলে যেতে চাইছে। জয় তার বাবাকে বলে, তুমি একবারও জ্যাকের সাথে কথা বলনি, তার দিকে তাকাওনি। কিন্তু কথা বলা তো দূরের ব্যাপার, তার বাবা একবারও জ্যাকের দিকে তাকিয়েও দেখেনি। তার এই ব্যবহারে জয় খুবই আঘাত পায়। সে সব সময় মনমরা হয়ে থাকে। বাড়িতে ফিরে এসেও বাবার চোখে নিজের ছেলেকে নাতি বলে স্বীকার না করার ব্যাপারটা তাকে যেন কুরে কুরে খাচ্ছে। তবে লিও এমন নয়, সে সব সময় চেষ্টা করে জ্যাকের সাথে কথা বলতে, তার মন ভালো করতে। পরদিন জয় তার পুরনো অ্যালবামটা জ্যাককে দেখাতে থাকে। সেখানে সে খুঁজে পায় তার স্কুলের একটি ফটো, যেখানে তার সমস্ত ফ্রেন্ড রয়েছে। তাদের দেখেই জয় ভাবতে থাকে, আজ তারা সবাই বিয়ে করেছে, তাদের ভালো একটা জীবন রয়েছে। আজ তার জীবনটাও কতটা সুন্দর হতো যদি সেদিন সে কিডন্যাপ না হতো। এসব ভেবেই তার আরও বেশি খারাপ লাগে। সে যেন বাইরের জগতে এসে আস্তে আস্তে আরও বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আর এই জন্য জ্যাকও তার পুরনো মাকে একটু একটু করে হারিয়ে ফেলছে। এভাবেই দিন কাটতে থাকে। ডক্টর জ্যাকের কাউন্সেলিং করালেও জয় কাউন্সেলিং করাতে রাজি হয় না। পরদিন জ্যাককে মোবাইলে কার্টুন দেখতে দেখে জয় রেগে যায়, তাকে টেনে এনে খেলনা দেয় খেলার জন্য। তবে জ্যাকের এসবে মন বসে না। জ্যাক আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক হয়ে থাকছে না, সবার সাথে মিশতে পারছে না। এসব দেখে জয় আরও বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে। সে তার সমস্ত রাগ তার মায়ের ওপর দেখাতে থাকে, বলতে থাকে তার মা বুঝবে না তার মাথায় কি ঘুরছে। তার মা তো এতদিন খুব খুশিই ছিল, ভালোই ছিল তাকে ছাড়া। তবে জয়ের মা তাকে বলে, যদি কেউ তোমার কাছ থেকে জ্যাককে কেড়ে নেয় তাহলে তোমার কেমন লাগবে? যতটা কষ্ট তোমার হবে ততটাই কষ্টে জীবন কাটিয়েছি আমি। এই সব কিছু মিলিয়েই জয় দিন দিন ডিপ্রেশনে যেতে থাকে। অন্যদিকে বারবার তাদের কাছে ইন্টারভিউয়ের খবর আসতে থাকে। জয়ের মা চায় না সে কোনো ইন্টারভিউ দিক, তবে ইন্টারভিউ দিলে অনেক টাকা পাওয়া যাবে যা তারা জ্যাকের জন্য খরচ করতে পারবে। এই ভেবেই জয় রাজি হয়ে যায় ইন্টারভিউ দিতে। কিন্তু ইন্টারভিউয়ার সেই মহিলা তাকে এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যা শুনতে খুবই অমানবিক। জিজ্ঞেস করে ওই রুমে যখন সে জ্যাকের জন্ম দিয়েছিল তখন সে কি নিককে বলেছিল জ্যাককে কোনো চাইল্ড কেয়ার সেন্টার বা হসপিটালের সামনে রেখে আসতে? জয় বলে, না, সে এমন কেন করবে? ওই মহিলা বলে, যদি তাকে চাইল্ড কেয়ারে পাঠিয়ে দিত তাহলে জ্যাক একটা নর্মাল লাইফ পেত, ওই রুমের থেকে মুক্তি পেত। অলরেডি জয় প্রচুর ডিপ্রেশনে ছিল, আর তার ওপর এমন কথা শুনে জয় এখন নিজেকে আরও বেশি করে দোষ দিচ্ছে। সেদিন রাতে হঠাৎ করেই জ্যাক দেখতে পায় তার মা পাশে নেই। বাথরুমে তার মাকে খুঁজতে গিয়ে দেখতে পায় তার মা মেঝেতে পড়ে আছে। সে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে জয়ের মা এবং লিও সেখানে দৌড়ে আসে, তাকে নিয়ে হসপিটালে চলে যায়। জয় এত বেশি ডিপ্রেশনে ছিল যে সে তার জীবনটাই শেষ করে দিতে চেয়েছিল। জয় এখন হসপিটালে আছে, আর জ্যাক প্রথমবার তার মাকে ছাড়া থাকছে। তার কোনো কিছুই ভালো লাগে না। সে ভাবতে থাকে তার মা কতটা বোকা, এত তাড়াতাড়ি স্বর্গে যেতে চায়। এতটাই বোকা যে ভুলেই গেছে তার একটা ছেলে রয়েছে। এভাবেই একাকী দিন কাটাতে থাকে। একদিন তার গ্র্যান্ডমার সাথে শপিং করতে যায়। তারা আজ প্যানকেক বানাবে। এখন সে তার গ্র্যান্ডমার সাথে অনেক গল্প করে। গ্র্যান্ডমা জিজ্ঞেস করে রুমটা খুব ছোট ছিল তাই না? কিন্তু জ্যাক বলে, না, রুমটা সব দিক থেকেই অনেক বড় ছিল, আর সবচেয়ে বড় কথা সেখানে সব সময় তার মা তার সাথে ছিল। এই কথা শুনে গ্র্যান্ডমা খুবই অবাক হয়ে যায়। একটা বাচ্চা ছেলের কাছে ওই নরকটাও স্বর্গের মতো মনে হয়েছে যতক্ষণ তার মা পাশে ছিল। তখনই লিও সেখানে আসে তার কুকুর নিয়ে, আর জ্যাক এই কুকুরটিকে এখন তার বন্ধু বানিয়ে নেয়।
সে আস্তে আস্তে স্বাভাবিক বাচ্চার মতো আচরণ করতে শুরু করে। আর একদিন সে তার গ্র্যান্ডমাকে বলে তার চুল কেটে দিতে, যাতে সে তার এই চুল মায়ের কাছে পাঠাতে পারে। যেভাবে তার মায়ের দাঁতটা তার কাছে রয়েছে মায়ের একটা অংশ হিসেবে, ঠিক সেই জন্যই তার গ্র্যান্ডমা খুবই খুশি হয়ে তার চুলগুলোকে কেটে দেয় আর সেটা জয়ের কাছে নিয়ে যায়। জ্যাক এখন পাশের বাড়ির ছেলেটির সাথেও মাঠে খেলাধুলা করছে। সে এখন একদম স্বাভাবিক একজন বাচ্চা। তখনই জয় হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। জ্যাককে এতদিন বাদে দেখতে পেয়ে তাকে এতটা স্বাভাবিক খেলতে দেখে সে অনেক খুশি। রাতে কান্না করতে করতে ছেলেকে বলে, আমি একজন ভালো মা নই, তবে জ্যাক বলে তুমি সবচেয়ে ভালো মা। ছেলের মুখে এই কথা শুনে জয় দারুণ খুশি হয়ে যায়। সে ঠিক করে নেয় এখন থেকে সব সময় সে জ্যাকের সাথেই থাকবে। এখন থেকে জ্যাক এবং জয় দারুণ খুশি থাকে। তারা অনেক জায়গায় ঘুরতে যায়, সমুদ্র দেখতে যায়, সমস্ত ধরনের খাবার খায়। মা আর ছেলে অনেক অনেক ভালো সময় কাটায় একসাথে। এরপর একদিন তারা পুলিশের সাথে আবার সেই রুমে আসে, কারণ জ্যাক শেষবারের মতো একবার সেখানে আসতে চেয়েছিল। এই রুমটাকে জ্যাকের আজ অন্যরকম লাগছে। এই রুমটাকে তার কাছে খুব ছোট মনে হচ্ছে। জ্যাক সেই রুমে থাকা বেড, চেয়ার, সিঙ্ক, ওয়ার্ড্রপ সব কিছুকেই বাই বাই বলে, সাথে মাকেও বলে রুমটাকে বিদায় জানাতে। আর আজ জয় এবং জ্যাক এই রুমকে চিরতরে বিদায় জানিয়ে মুভ অন করে তাদের নতুন জীবনে। আর এখানেই এই মুভির শেষ হয়। আমি সবাইকে রিকোয়েস্ট করব অন্তত একবার এই মুভিটা সম্পূর্ণ দেখতে। আমি কেন, যত ভালো মুভি এক্সপ্লেন চ্যানেলই হোক না কেন, কেউ এক্সপ্লেন করে জাস্টিস করতে পারবে না এই মুভিটাকে। তোমরা ইউটিউবে সম্পূর্ণ মুভিটি পেয়ে যাবে, চাইলে অবশ্যই চেক আউট করতে পারো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। শুধু গল্প নয়, একটা সত্য ঘটনা। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানিও। পছন্দ হলে লাইক করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।